তোমরা এখানে একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছ। সংখ্যা রেখা কি আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা দেখতে পারো, লিঙ্কটি ডেসক্রিপশানে দেওয়া আছে। আজকে আমরা দেখব এই সংখ্যা রেখায় যে বাস্তব সংখ্যাগুলো আছে তাদের আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি। আমরা ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম সংখ্যার সাথে পরিচয় হয়। সবার প্রথমে আমরা গণনা শিখি, 1 2 3 4 এইভাবে। আবার কেউ একে চন্দ্র দুয়ে পক্ষ, আবার কেউ 1 2 3 4 5 এইভাবে। তোমরা তোমাদের আশেপাশের যে কোনো বস্তু গুণে দেখো, দেখবে তোমরা 1 থেকে গোনা শুরু করছো। তাই এই সংখ্যাগুলোকে আমরা বলবো গণনার সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেগুলো হলো গণনার সংখ্যা, 1 2 3 4 5 ডট 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 এইভাবে চলতে আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে এবং সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাটি হলো 1 এবং স্বাভাবিক সংখ্যাগুলো ধনাত্মক সংখ্যা। দেখো, স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা সমস্ত সংখ্যাকেই নিয়ে নিয়েছি, শুধু শূন্যকে নিইনি। স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য আছে কিন্তু কারো সাথে, যেমন 1-এর সাথে আছে, 1-এর সাথে শূন্য পাশে দিয়ে 10 হয়েছে, যেমন 2-এর পাশে শূন্য বসে 20 হয়েছে। এগুলো সব স্বাভাবিক সংখ্যা, কিন্তু শুধু শূন্য নিইনি, কারণ আমরা শূন্য থেকে তো গণনা শুরু করি না, আমরা ডাইরেক্ট 1 থেকে শুরু করি। এবার যদি আমরা এই শূন্যকেও নিয়ে নিই তাহলে যে দলটা পাবো এটা হবে অখণ্ড সংখ্যার দল, এবং এই দলের প্রত্যেকটি সংখ্যাকেই আমি অখণ্ড সংখ্যা বলতে পারি। তাহলে অখণ্ড সংখ্যা কোনগুলো? 0 1 2 3 4 5 ডট 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 এভাবে চলছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? যে অখণ্ড সংখ্যা শুরু হয় 0 থেকে, এবং অখণ্ড সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 0। এবার জানবো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স কি। পূর্ণ কথার অর্থ একটা গোটা জিনিস বা একটা বস্তুর পুরোটা অংশ। এখানে একটি পাত্রে একটি গোটা আম আছে, দ্বিতীয় পাত্রে একটি গোটা আম ও একটি অর্ধেক আম আছে, তার মানে 1.5 আম আছে, 1.5 মানে 1.5। তৃতীয় পাত্রে একটি অর্ধেক আম আছে, অর্ধেক মানে 1/2 মানে 0.5। আর চতুর্থ পাত্রে দেখো 2টি আম আছে। তাহলে একটি পূর্ণ সংখ্যা, 1.5 মানে 1.5 পূর্ণ সংখ্যা নয়, কারণ এই আমগুলোর মধ্যে একটি আমের পুরো অংশ নেই, অর্ধেক আছে। তাহলে 1.5, 1.5 হলো অপূর্ণ সংখ্যা। তারপরে হাফ 0.5, এটি হলো একটি অপূর্ণ সংখ্যা। 2, এই আমগুলোর মধ্যে গোটা গোটা অংশ আছে, তাহলে 2 হবে পূর্ণ সংখ্যা। তাহলে 1 পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, 3ও পূর্ণ সংখ্যা হবে, 4ও পূর্ণ সংখ্যা হবে, 5 6 7 8 9 10 এরা সবাই পূর্ণ সংখ্যা হবে। এবার দেখো, এই 2টি আম থেকে আমি একটি আম খেয়ে নেব, তাহলে একটি আম কমে যাবে, তার মানে একটি আম মাইনাস হয়ে যাবে, তার মানে এই আমটি হলো -1 আম। তাহলে -1 হলো একটি পূর্ণ সংখ্যা, কারণ আমি একটা গোটা আম খেয়েছি। এইভাবে আমি যদি 2টো আম খেয়ে ফেলি তাহলে -2 আম হবে, তাহলে সেটাও দুটোই গোটা আম, তাহলে -2ও হবে পূর্ণ সংখ্যা। তার মানে কি পাচ্ছি? -1 -2 -3 -4 এরাও হলো পূর্ণ সংখ্যা। এবার দেখো, এই পাত্রে 0 আম আছে, মানে কোনো আম নেই। তাহলে 0 কি সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা না অপূর্ণ সংখ্যা? 0 একটি পূর্ণ সংখ্যা হবে। কেন, যদি জানতে চাও কমেন্ট করো, আমি বুঝিয়ে দেব। তাহলে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স কোনগুলো? 0 1 2 3 4 5 এগুলোও আছে, আবার -1 -2 -3 এগুলোও আছে। তাহলে পূর্ণ সংখ্যাকে আমি 3 ভাগে ভাগ করতে পারি: ধনাত্মক পূর্ণ সংখ্যা,
যেগুলো 1 2 3 4 5 6 এগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে -1 -2 -3 -4 এগুলো, আর 0। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর 0। এবারে আমরা দেখব মূলত সংখ্যা কি, রেশনাল নাম্বার। তো যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে p একটা পূর্ণ সংখ্যা হবে এবং q একটি পূর্ণ সংখ্যা হবে এবং q নট ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে q 0 হওয়া যাবে না, p আর q দুজনকেই পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে সেই সংখ্যাকে আমরা বলতে পারবো মূলদ সংখ্যা। এখানে আমি 6 টাইপের সংখ্যা নিয়েছি। এখন আমি দেখব এই 6 টাইপের মধ্যে কোন টাইপগুলোকে আমি p/q আকারে প্রকাশ করতে পারি আর কোনগুলোকে আমি p/q আকারে প্রকাশ করতে পারি না। যেগুলোকে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো সেই সংখ্যাগুলোই হবে মূলদ সংখ্যা, আর যেগুলোকে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো না সেগুলো হবে অমূলদ সংখ্যা। প্রথমে যে সংখ্যাগুলো নিয়েছি সেগুলো সব পূর্ণ সংখ্যা। দ্বিতীয়তে আমি নিয়েছি ভগ্নাংশ। তৃতীয়তে আমি নিয়েছি সসীম দশমিক সংখ্যা। 4 নম্বরে নিয়েছি অসীম আবৃত দশমিক সংখ্যা। 5 নম্বরে নিয়েছি অসীম অনাবৃত দশমিক সংখ্যা। আর সবার লাস্টে নিয়েছি স্কোয়ার রুট এই সংখ্যাগুলো। তাহলে চলো এবার দেখা যাক কোন ধরনের সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করতে পারি। প্রথমেই পূর্ণ সংখ্যাগুলো দেখব। মনে রাখো, যে কোনো সংখ্যার নিচে 1 লেখা যায়, কারণ 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটাই পাওয়া যায়, সংখ্যাটার কোনোই পরিবর্তন হয় না। তার জন্য যে কোনো সংখ্যার নিচে 1 লিখতে পারি আমরা। যেমন ধরো 4-এর নিচে আমি 1 লিখতে পারি। আমি যদি একে ভাগ করে দিই তাহলে দেখব 4ই পাচ্ছি। তার মানে সব রকম সংখ্যার নিচেই আমি 1 লিখতে পারি। তাহলে -3 এর নিচেও 1 লিখতে পারি। তাহলে এটা হলো p, -3 হলো p আর 1 হলো q। তাহলে p/q আকারে প্রকাশ করা গেল। ঠিক একইভাবে -2 -1 0-এর নিচেও 1 লেখা যায়। 0 একটি মূলদ সংখ্যা। 1 2 3 4 যতগুলো পূর্ণ সংখ্যায় আছে সবার নিচে 1 লেখা যায়। সবাইকেই p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে সমস্ত পূর্ণ সংখ্যাকেই মূলদ সংখ্যা বলা যাবে। এবারে আমরা ভগ্নাংশগুলোকে দেখব p/q আকারে প্রকাশ করা যায় কিনা। দেখো 1/7, তারপরে 3/2, -2/5 এরা সবাই p/q আকারে প্রকাশ হয়েই আছে। তো এই ভগ্নাংশগুলোর লবটা হলো p আর হরটা হলো q। তাহলে এরা সবাই p/q আকারে প্রকাশ হয়েই আছে। তাহলে ভগ্নাংশগুলো কি হবে? ভগ্নাংশগুলো মূলদ সংখ্যা হবে। সমস্ত ভগ্নাংশই মূলদ সংখ্যা হবে। সসীম দশমিক সংখ্যা, আমি একটি সংখ্যা নেব 1.4। দেখো আমি বলেছিলাম সব সংখ্যার নিচেই 1 লেখা যায়। তাহলে যদি আমি এর নিচেও 1 লিখি, দিয়ে বলি যে এটা p এটা q, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তাহলে যুক্তিটা ভুল হবে, কারণ p আর q দুজনকেই পূর্ণ সংখ্যা হতে হয়। নিচে দেখো 1 q, তার মানে এটা তো পূর্ণ সংখ্যা। 1 একটা পূর্ণ সংখ্যা, এটা ঠিক আছে, কিন্তু 1.4 যেটা p এটা তো পূর্ণ সংখ্যা হলো না। তাহলে তো এইভাবে বললে হবে না, দুটোকেই পূর্ণ সংখ্যা হতে হয়। তাহলে এটা এইভাবে হবে না। এটা আমি 1.4 একে দশমিক উঠিয়ে দাও, তাহলে নিচে হবে 1, তারপরে একটা 0, 14/10। এটাকে আমি ভগ্নাংশ বলবো না, কারণ এখনও কাটাকাটি করা যাবে। এরা এখনও লব আর হর দুজনাই পরস্পরের মৌলিক হয়নি। মৌলিক কাটাকাটি করো, নিচে 10কে কাটলে 2 দিয়ে 5 হবে, আর 2 দিয়ে 14 কাটলে 7 হবে। 7/5। দেখো আর কাটাকাটি করা যায় না।
তাহলে উপরেরটা পি আর নিচেরটা কিউ। আবার দেখো 7 আর 5 দুজনেই পূর্ণ সংখ্যা, তার মানে পি আর কিউ দুজনাই পূর্ণ সংখ্যা হচ্ছে। এবার ঠিক আছে, তাহলে কি দেখলাম যে সসীম দশমিক সংখ্যা 1.4 এটা নিয়ে করলাম, তো এটাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল। তাহলে সসীম দশমিক সংখ্যাগুলো হবে সবগুলোই মূলদ সংখ্যা হবে। আমি একটি সংখ্যা করে দেখালাম, বাকি সংখ্যাগুলো তোমরা করে দেখতে পারো, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। এবারে অসীম আবৃত্ত দশমিক সংখ্যা, আমি একটি সংখ্যা নেব। দেখো 1.333 ডট 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 এভাবে আছে সংখ্যাটি। তো এই ডট ডট কথার অর্থ কি? দশমিকের পরে যে 3 3 3 তারপর ডট ডট মানে আরও 3 আছে, আরও অসংখ্য 3 আছে, আমি শুধু 3 ঘর পর্যন্ত লিখেছি। তাহলে এইভাবে যখন দশমিকের পরে অসংখ্য অঙ্ক থাকে, অঙ্ক মানে এক একটা এই 3 3 3 এগুলোকে এক একটা অঙ্ক বলে। সংখ্যার ভিতরে যেমন 125 125 একটি সংখ্যা হলে এগুলোকে কি বলে? এক একটি অঙ্ক বলে না? ঠিক তেমনই তাহলে দশমিকের পরে যদি অসংখ্য অঙ্ক থাকে সেটাকে বলা হয় অসীম দশমিক সংখ্যা। তাহলে এটা অসীম দশমিক সংখ্যা। আর দশমিকের পরে কোনো অঙ্ক যদি বারবার আসে, যেমন এখানে 3 এসছে, 3 3 3 3, তাহলে বারবার এভাবে আসলে একে বলে আবৃত্ত। তাহলে এটা একটা কি? অসীম আবৃত্ত দশমিক সংখ্যা। এখানে দেখো দশমিকের পরে 80 আসছে, এখানে দুটো অঙ্ক বারবার আসছে, 80 আবার 80 আবার 80, এটা একটা আবৃত্ত দশমিক সংখ্যা। দেখো 1.333 ডট 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 একে আমি দশমিক তুলে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। কেন পারবো না? দেখো 1.333, এবার আমি যদি দশমিক তুলি, তারপর ডট 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 আছেই, তা আমি যদি দশমিক ওঠাই তার জন্য 1 নিলাম। এবার এখানে তো অসংখ্য সংখ্যা, আমি 3টে লিখে রেখেছি 333, কিন্তু তারপরে তো অসংখ্য আছে, তা আমি এখানে কয়টা শূন্য লিখবো একের পরে আমি নিজেই জানি না। অসংখ্য সংখ্যা আছে, তাহলে আমি সঠিক জানি না একের পরে কয়টা শূন্য লিখব, তাহলে আমি এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। 1.333 ডট 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 একে এইভাবে লেখা যায়। 1 পয়েন্ট আমি একটা 3 লিখে ওপরে একটা ডট দিতে পারি, একে পৌনঃপৌনিক বলে। এইভাবে লেখা যায়। একে আমি ভগ্নাংশে পরিণত করতে পারবো, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। কিভাবে? দেখো এটাকে উঠাতে গেলে কি করে? পৌনঃপৌনিক উঠলে নিচে একটা 9 আসে, তাহলে ওপরে 13 হবে, বিয়োগ দশমিকের আগে একটা 1 আছে, তাহলে সেটা পৌনঃপৌনিক বাদে যে সংখ্যাগুলোই থাকে সেটা বিয়োগ হয়ে যায়। তাহলে কত হলো? 12/9। তাহলে কেটে দিলে 3 দিয়ে 4 হবে আর নিচে 3 হবে, তাহলে কত পেলাম? 4/3। তাহলে এটা পি বাই কিউ আকারে হয়ে গেল। তাহলে এখানে পি মানে 4, কিউ মানে 3, আবার দুইজনা পূর্ণ সংখ্যা এবং পরস্পরের মৌলিকও। তাহলে দেখছি কি অসীম আবৃত্ত দশমিক সংখ্যাগুলোকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে এগুলো হবে মূলদ সংখ্যা। এই অসীম আবৃত দশমিক সংখ্যাকেও মূলদ সংখ্যা বলা যায়। এবারে আমরা দেখব অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। আমি একটি সংখ্যা নেব, 1.5362 ডট 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 চলছে। তাহলে দশমিকের পরে এরও ডট 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 আছে, মানে অসংখ্য সংখ্যা আছে, তার মানে এটা অসীম দশমিক সংখ্যা। আর দশমিকের পরে এখানে দেখো কোনো সংখ্যা বারবার আসেনি, একই রকমের সংখ্যা বারবার আসেনি, সব আলাদা আলাদা, 5 3 6 2 আলাদা আলাদা। যদি একই রকমের আসতো তাহলে তাকে আমরা বলি আবৃত্ত, আর যেহেতু একই রকম আসেনি একে আমরা বলবো অনাবৃত্ত। এই সংখ্যাগুলোকে আমি পৌনঃপৌনিক আকারে প্রকাশ করতে পারবো না, কারণ দশমিকের পরে একই রকমের অঙ্ক বারবার আসেনি, তাহলে একে আমি পৌনঃপৌনিক আকারেও প্রকাশ করতে পারছি না। আবার দশমিক তুলে 1 নিয়ে শূন্য কতগুলো নেব, অসংখ্য আছে তাও জানি না, তাহলে সেইটাও প্রকাশ করতে পারছি না। তাহলে এই ধরনের সংখ্যাগুলোই হবে অমূলদ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোই একমাত্র সংখ্যা পেলাম এতক্ষণ পরে, যেটা পি বাই কিউ আকারে আমি প্রকাশ করতে পারছি না। তাহলে
এগুলো মূলদ সংখ্যা হবে না, এগুলো হবে অমূলদ সংখ্যা। এবারে স্কোয়ার রুট সংখ্যাগুলো নেব। √1, √2, √3, √4, √5 আর নিচ্ছি না। এবারে দেখো √1 মানে 1-এর বর্গমূল কত হয়? 1 হয়। 2-এর বর্গমূল কত হয়? 1.4142 এভাবে চলতেই থাকবে। 2-এর বর্গমূল তুমি যদি ক্যালকুলেটরে √2 দেখো তাহলে দেখবা 1.4142 দিয়ে আরও কিছু সংখ্যা দিয়ে শেষ আছে, কিন্তু ওটা শেষ না, আরও অসংখ্য সংখ্যা আছে, ওগুলো আর দেখায় না। 7-8টা পর্যন্ত দেখায়, দশমিকের পরে 7-8টা পর্যন্ত দেখায়। √3-এর মান কত? 1.73205 ... তার মানে আরও আছে। √4-এর মান কত? 2, শুধু 2, আর কিছুই নাই। √5-এর মান 2.23606 ... মানে আরও অসংখ্য আছে, কিন্তু ক্যালকুলেটারে দেখলে বেশি দেখতে পাবা না। 7-8টা দশমিকের পরে 7-8টা দেখে শেষ দেখাবে, ডট ডট দেখাবে না, কিন্তু ডট ডট হবে, কারণ অসংখ্য সংখ্যা আছে। তাহলে দেখো √2, √3 আর √5-এর যে মানগুলো পেয়েছি, √2-এর মান 1.4142 এভাবে চলতেই আছে। √3-রও এমনই, √5-এরও এমনই। এগুলো কি ধরনের সংখ্যা? এগুলো হলো তোমার অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। আর এই সংখ্যাগুলোই আমি বলেছি একমাত্র অমূলদ হয়, মূলদ হয় না। আবার √1 আর √4-এর মান কি পেয়েছি? √1-এর মান 1 আর √4-এর মান 2 পেয়েছি। এগুলো আবার পূর্ণ সংখ্যা, তো এগুলো তো মূলদ সংখ্যা হবে। তার মানে কোনো সংখ্যার ওপরে যদি রুট থাকে, মানে রুটের ভেতরে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে, তাহলে মূলদও হতে পারে, অমূলদও হতে পারে। তাহলে এই 6 টাইপের মধ্যে প্রথম 4 টাইপ, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, সসীম দশমিক সংখ্যা, অসীম আবৃত্ত দশমিক সংখ্যা, এই 4 সংখ্যাকেই মূলদ সংখ্যা বলা যাবে। 5 নাম্বার যেটা অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, এটা হয় অমূলদ সংখ্যা। আর 6 নাম্বার যেগুলো রুট থাকে, ওটা মূলদ হয়, অমূলদ হয়। যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার উপরে রুট থাকে, সেগুলো হয়ে যাবে মূলদ। আর যদি রুটের ভেতরে পূর্ণবর্গ সংখ্যা না থাকে, তাহলে হয়ে যাবে সেই সংখ্যাটা অমূলদ। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যেমন 1, 4, 9, 16, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এগুলোর ওপরে যদি রুট থাকে, তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাই, তাহলে সেটা হয়ে যাবে মূলদ সংখ্যা। এবারে দেখব অমূলদ সংখ্যা কি। যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না, বা যেগুলো মূলদ সংখ্যা নয়, সেগুলোই হলো অমূলদ সংখ্যা। যেমন √2, √3, √5, √7, পাই, পায়ের মান কত? পায়ের মান 3.14159 ... চলতে আছে। কে বলে ইউলার্স নাম্বার, এর মান কত? 2.71828 ... চলতে আছে। এগুলো কি ধরনের নাম্বার? এগুলো হলো তোমার অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। আমরা কি কি শিখলাম একবার দেখে নেব। আমরা প্রথমে গোনা শিখলাম। আমাদের মাথায় এলো 1, 2, 3, 4, 5, 6... এগুলোকে বলে স্বাভাবিক সংখ্যা বা গণনার সংখ্যা। তারপর আমাদের মাথায় যেগুলো ছিল ওগুলো তো আছেই, নতুন করে এলো শুধু শূন্য। এবার এগুলোকে বলা হলো অখণ্ড সংখ্যা। তারপর আমাদের মাথায় যেগুলো ছিল সেগুলো তো আছেই, নতুন করে এলো ঋণাত্মক সংখ্যাগুলো, -1, -2, -3, -4... এদের বলা হলো পূর্ণ সংখ্যা। তারপর আমাদের মাথায় যেগুলো ছিল ওগুলো তো আছেই, নতুন করে এলো ভগ্নাংশ, সসীম দশমিক, অসীম আবৃত দশমিক সংখ্যা। এগুলোকে বলা হলো মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হলো অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা এবং
রুটের ভেতরে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা না থেকে অন্য সংখ্যা থাকে তাহলে সেগুলো হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা সম্পূর্ণ আলাদা, তার জন্য একে এদের লাইনে আমি নিচে বসাইনি, আলাদাভাবে বসিয়েছি। তাহলে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা এই দুটো মিলেই হয় বাস্তব সংখ্যা। এবার আমরা ৬-৭টা সংখ্যা নেব এবং দেখব সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাগুলি অমূলদ সংখ্যা। যদি অমূলদ সংখ্যা না হয় তার মানে সেই সংখ্যাটি হবে মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হওয়ার জন্য কি হতে হবে? হয় অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা হতে হবে, না তো রুটের ভেতরে পূর্ণবর্গ সংখ্যা হওয়া যাবে না। রুট ১৬, তো ১৬ একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা অমূলদ সংখ্যা হবে না, তাহলে এটি হবে মূলদ সংখ্যা। এরপর রুট ৫, ৫ একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে ৫ যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে রুট ৫ হবে অমূলদ সংখ্যা। এরপর ০, ০ তো অসীম আবৃত্ত সংখ্যা নয়, আবার রুটও নয়, তাহলে এটা মূলদ সংখ্যা হবে। এরপর 1.8927 ... তাহলে দেখছি এটা একটা অসীম সংখ্যা। যদি অনাবৃত্ত হয় তাহলে অমূলদ হবে, আর যদি আবৃত্ত হয় তাহলে মূলদ হবে। তো দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার আসতে থাকে, একই অঙ্কগুলো বারবার আসতে থাকে, তাহলে হবে আবৃত্ত। তাহলে এটাতে আছে 8927, কোনো মিল নেই, তাহলে এটা হবে অনাবৃত্ত। তাহলে 1.8927 এটি হবে অমূলদ সংখ্যা। এরপর নেক্সট 1.7298, এটিতে ডট ডট নাই, তার মানে এটা অসীম সংখ্যাই নয়, তাহলে এটা হয়ে যাবে মূলদ সংখ্যা। এই সংখ্যাটি হলো সসীম সংখ্যা। নেক্সট 22/7, তো এটা তো অসীম সংখ্যাও নয়, এটা রুটের সংখ্যাও নয়, আর এটা p/q আকারে আছে, এটা মূলদ সংখ্যা। তারপরে 0.3, তার উপরে ডট 3-এর মাথায়, তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো 0. তারপরে 3, পরপর 3 আছেই, তো 3, তারপর ডট 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 ডট, তার মানে এটা একটা অসীম সংখ্যা, কিন্তু এটা অনাবৃত্ত না আবৃত্ত? এটা হচ্ছে আবৃত্ত, একই সংখ্যা বারবার আসছে, আবৃত্ত। আবৃত্ত হলে হয় মূলদ সংখ্যা, তাহলে এটি হবে মূলদ সংখ্যা। আজকের মতো এখানেই শেষ।